তখন আমাদের আশা কী ছিল, নিরবিচ্ছিন্ন গ্যাস পাবো, আমরা পাই নাই। এখন অধিকাংশ গাজীপুর ধরেন অন্য জায়গায় আসে গ্যাস থাকে না, একদম জিরো ইয়েতে চলে আসে। বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু ভালো কাজ করেছে, তো করছে, চেষ্টা করছে, কিন্তু এই জায়গাটা কেন করছে না? এটা কি IMF-এর কোনো প্রেসক্রিপশন? তো IMF-এর সব প্রেসক্রিপশন কি মেনে আমরা চলতে পারবো? 25টা ইন্ডাস্ট্রি কিন্তু ভাঙচুর হয়েছে, কারো কারো স্টেট অফ আর্ট ল্যাবরেটরি ভেঙে দিয়েছে। প্রাণের মতো যা ডোমেস্টিক এবং এক্সপোর্টের পুরোধা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরাও ক্ষতিগ্রস্ত যারা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। তো এখন যে জিনিসটা হচ্ছিল যে আমরা যেটা দেখছি, একটা আমার অনুভূতি যে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একমাত্র চালিকা শক্তি, শুধু সেটা কিন্তু ভাবলে ভুল হবে। কারণ ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি অবদান কিন্তু অপরিসীম। আপনার সাপ্লাই চেন দেখেন, আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখেন, সেটা কিন্তু আপনার এই ইন্ডাস্ট্রিগুলি ক্যাটার করছে। আজকে বাংলাদেশের ফুডে দেখেন, ফার্মাসিউটিক্যালে দেখেন, ফুটওয়্যার্স দেখেন, যে মানে প্রায় অধিকাংশই এই তারা ডিম্যান্ড মিট করছে, কিন্তু তারা কিন্তু রেকগনাইজ হচ্ছে না। আপনি তাদের ট্যাক্স রেজিম দেখেন, খুব রেগ্রেসিভ। এর মধ্যে অনেকগুলি পাবলিকলি লিস্টেড ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি রয়েছে। সেখানে পাবলিক লিস্টেড কোম্পানিতে বলা আছে যে আপনি যদি পাবলিকলি লিস্টেড কোম্পানি হন, তাহলে আপনি কর্পোরেট ট্যাক্স বেনিফিট পাবেন 22%। সেটা আপনি জানেন যে এমনও পাবলিকলি লিস্টেড কোম্পানি আছে যার ইফেক্টিভ ট্যাক্স ইজ মোর দেন 50%, কারণ হচ্ছে ট্র্যাঙ্কেটেড, মানে ট্যাক্স অ্যাট সোর্স কেটে দিয়ে সেটা ফাইনাল করা হচ্ছে। এই যে ডিসপ্যারিটি, এটা তো ডিসকারেজ করছে পাবলিক লিস্টেড কোম্পানিতে আসার জন্যে। তারপরে আজকে দেখেন SEC যে অবস্থা আজকে দাঁড়িয়েছে, আমি দুঃখের সাথে বলছি যে এতদিন এটাকে ম্যানিপুলেট করা হয়েছে, এটাকে ধ্বংস করা হয়েছে, সুবিধাভোগীরা এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তার থেকে ফিরে আসার জন্যে আমাদের নতুন প্রচেষ্টা করতে হবে, যাতে আমরা কেন ডেট বেসড ইকোনমি হব, কেন আমরা ইকুইটি বেসড হব না, সেই জায়গাটা আমরা আসতে পারছি না। এবং হুইশান্তিকি যদি এই পরবর্তী সময়ে একমাত্র কাজ হয়, সেটা হবে না। চলবে, যারা দোষ করেছে তাদেরকে বিচারের মধ্যে আনতে হবে, তাদের অ্যাকাউন্টেবল করতে হবে, কিন্তু নতুনভাবে তো শুরু করতে হবে। যে ব্যাকলগগুলি ছিল, যে অব্যবস্থাপনাগুলি ছিল, যে জিনিসটা অ্যাড্রেস করা সেগুলো করতে হবে। তাহলে মানে ইকোনমি মুভ করবে কীভাবে? আমরা এখানে একটা বিরাট মানে স্থবিরতা দেখতে পাচ্ছি। ব্যাংকের ইন্টারেস্ট রেটের কথা বলা হয়েছে, 14-15% কথা বলেছেন তো। ইফেক্টিভলি ইট ইজ মোর দ্যান দ্যাট, কেন কিউমুলেটিভ চক্র বৃদ্ধি যে সুদ, সেটা দেখা যাবে যে যেটা 14-15%, 17-17.5% হয়ে যাচ্ছে। কোন ইন্ডাস্ট্রি এত পার্সেন্ট প্রফিট করে? কোনটা? আপনি ক্লাসিফিকেশন রুল করেছেন 1 সেপ্টেম্বর থেকে ইফেক্টিভ হয়েছে, একটা ওভারডিউ হলে আপনি ক্লাসিফাইড হয়ে যাবেন। তা কী উদ্দেশ্য? কী? ব্যবসায়ী সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া? বলে দেন, ডিক্লেয়ার করে দেন, উই ডোন্ট ওয়ান্ট ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি। বলে দেন, আমরা ঘর গুছিয়ে ফেলবো, আমরা সব কিছু বেচে কিনে দিয়ে আমরা ব্যাংকের লোন শোধ করে আমরা যা পারি সে দিনমজুরি করি আর অন্য কিছু করব। এইটা আমরা দেখছি যে এই জায়গাটা কেন যেন বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু ভালো কাজ করেছে, তো করছে, চেষ্টা করছে, কিন্তু এই জায়গাটা কেন করছে না? এটা কি IMF-এর কোনো প্রেসক্রিপশন? তো IMF-এর সব প্রেসক্রিপশন কি মেনে আমরা চলতে পারবো? আপনার পৃথিবীর যেসব দেশে IMF লোন নিয়েছে, সেখানে কিন্তু দেখা গেছে শুধু ভালো হয়নি, যেটা মাসুদ রিয়াজ বলেছেন, কমপ্লায়েন্স ইস্যুটা ট্রু, কিন্তু অন্য ইকোনমির অন্য জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা আমাদের মূল্যায়ন করতে হবে। আপনারা এখানে আরও কথা এসছে যে NBR-এর কথাটা আসছে। NBR এমন একটা রেগুলেটরি অথরিটি যার উপর আমাদের ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি সব ডিপেন্ডেন্ট। আপনি
কাস্টমস হাউসগুলির যে অবস্থা দেখেন, চিরঙে দেখেন, অন্য জায়গায় দেখেন, যেভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে, কারণ হচ্ছে যে আপনার আমি একটা ইন্ডাস্ট্রি করি 20 বছর জন্য একটা মাল একই এইচএস করে আনছি, এখন সেটাকে এইচএস চেঞ্জ করে বলা হলো যে এটাকে ফাইন পেনাল্টি করতে হবে 400%, এবং তার মধ্যে তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া রয়েছে, যেটা আমি বলতে চাই না। এটার অন্যতম কারণ হয়েছে যেটা ব্যাড পলিসি, যে ইনসেন্টিভ দেওয়া, যারা মানে এইভাবে বর্ধিতভাবে নেবে তাদের একটা ইনসেন্টিভ দেয়। এইটা কিন্তু তাদেরকে যে সুবিধাটা করেছে তারা ওইভাবে, এইটা একটা আর একটা দুর্নীতি, সেটা দিয়ে তারা হোয়াইট মানি করছে, এবং তা করে তারা আবার শেয়ার মার্কেট ম্যানিপুলেশন করে বৃত্ত তৈরি করছেন। তার নজির আমি নাম উল্লেখ করতে চাই না, রয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো এনবিআরে গত আমার মনে হয় 10 বছরের মধ্যে কোনো ব্যবসায়ী ঠিকমতো তাদের কথা বলতে পেরেছে কিনা জানি না, তার প্রধানের সাথে আপনারা কেউ দেখা করতে পেরেছেন কিনা জানি না। তো আজকে এনবিআরের রিফর্মসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আর 6টা রিফর্মস কমিটি করা হয়েছে। কেন এনবিআর রিফর্মসের কমিটি একটা করা হবে না? কারণ টোটাল ফিসক্যাল পলিসি আমি মনে করি বিভিন্ন ব্যর্থ রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে। আপনার ট্যাক্স জিডিপি রেশিও 8%। কেন আমরা আমরা সমৃদ্ধির দেশে চলে গেছি? আমাদের আগের বিবিএসের তথ্য অনুযায়ী $2700 আমাদের পার ক্যাপিটাল ইনকাম, এখন হয়তো সঠিক হয়ে আর কমবে বা একটা কিছু হবে। কেন আমরা তাদেরকে সবাইকে ট্যাক্সের আওতায় আনতে পারছি না? কারণ একটা মধ্যবিত্ত তো গড়ে উঠেছে, স্ট্রং একটা গড়ে উঠেছে, যাদের পারচেজিং পাওয়ার বেশি, তাদের কিন্তু আমরা ট্যাক্সের মধ্যে আনতে পারছি না। যারা 40 লক্ষ ট্যাক্স দেন মানে টিনের আন্ডারে, তারাই কিন্তু ক্রমাগত এই চাপ বহন করছেন। এটা তো শুভ না। কেন আমরা ডিজিটালাইজেশন করতে পারলাম না? ঢাকা চেম্বারে উদ্যোগে এবং চিরং চেম্বারের উদ্যোগে আমরা প্রাইভেট সেক্টরে মধ্য 90-এর দশকে আমরা 2টা কাস্টমস হাউস চেষ্টা করেছিলাম ডিজিটালাইজেশন করার জন্য, পারিনি, কারণ মাইন্ডসেট এবং তারা চায়নি। আজ পর্যন্ত আমরা এটা অটোমেশন করতে পারিনি। আমরা আরেকটা করেছি যে আমরা আউটসোর্সিং করেছি। দ্যাট ইজ অলসো রং পলিসি, কারণ সেখানে যে দুর্বৃত্তায়ন হবে না কে জানে। তো আমি মনে করি এই জিনিসগুলি দেখা দরকার। আমরা গ্যাসের কথা বলেছি, আনফর্চুনেটলি গ্যাস, কারণ আজকে বাংলাদেশের যে শিল্পায়ন হয়েছে, আপনি মধ্য 80 এবং আর্লি 90s যদি কথা চিন্তা করেন, তখন ন্যাশনাল গ্রিডে 3,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত, বাইরে প্রাইভেট সেক্টরে ক্যাপটিভ পাওয়ারে তখন 2,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। এবং আজকে যে শিল্পায়ন হয়েছে তার একটা বড় অবদান কিন্তু এখান থেকে। কিন্তু আমরা দীর্ঘদিন গ্যাস এক্সপ্লোরেশনে যাইনি। গ্যাস তো একটা ক্ষয়িষ্ণু জিনিস, কারণ হচ্ছে ক্রমান্বয়ে গ্যাসের রিজার্ভ কমবে ব্যবহারের সাথে সাথে, এটা তো চিরন্তন ব্যাপার, কিন্তু আমরা করিনি। আমরা বিরাট সমুদ্র জয় করেছি, কিন্তু অফশোর ড্রিলিংয়ের কোনো রকম প্রচেষ্টা বা উদ্যোগ আমরা নেইনি। এখন আমাদেরকে বর্ধিত মূল্যে এলএনজি এনে সেটাকে পূরণ করতে হবে, তাও আমরা কিন্তু ব্যবস্থাপনা করতে পারিনি। আমাদেরকে 2.5 বছর আগে বলা হলো যে ইন্ডাস্ট্রিতে আমরা সেভাবে গ্যাস দিতে পারবো না, যদি আপনারা রাজি থাকেন যে আমরা যে দামে গ্যাস কিনবো সেই দামে আপনারা গ্যাস নিতে রাজি আছেন কিনা। তখন আমরা হিসাব করে দেখলাম যে 16 টাকাটা যদি আমরা 25 টাকায় নেই, তাহলে সরকারের খরচ সমান হয়, কিন্তু সরকার চাপিয়ে দিল 30 টাকা, হুইচ ইজ 100%। এর আগেও তো বেড়েছে। তখন আমাদের আশা কী ছিল? নিরবিচ্ছিন্ন গ্যাস পাবো, আমরা পাই নাই। এখন অধিকাংশ গাজীপুর ধরেন, অন্য জায়গায় আসে গ্যাস থাকে না, একদম জিরো ইয়েতে চলে আসে। এখন তার বিকল্প হিসেবে অনেকেই আমরা সিএনজি ব্যবহার করছিলাম। এখন কালকে দেখলাম পত্রিকায় যে নরসিংদীতে প্রতিবাদ হচ্ছে যে গাড়ির সিএনজি দিতে হবে, ইন্ডাস্ট্রিতে দেওয়া যাবে না। তো আমাদের তো প্রায়োরিটি ফিক্স করতে হবে ইকোনমিক কস্ট বেনিফিটের বেসিসে, কোনটা আমার দরকার, আমার কি ডোমেস্টিক দরকার না ইন্ডাস্ট্রির দরকার, এটা তো ডিফাইন করতে হবে। আর গ্যাসের যে চুরি সেটা তো আমরা জানি, যেটাকে সিস্টেম লস বলা হয়, এটা মানে ভদ্রভাবে বলার জন্যে, চুরি তো বলা যায় না সেই জন্যে।
তো আমি মনে করি আজকে দীর্ঘ আলোচনা হয়েছে। আমি আজকের এই আলোচনায় আসার জন্য এবং আশরাফ আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ, সম্ভাবনাময় যে বাংলাদেশ আছে সেটাকে গড়ে তুলতে পারি, পোটেনশিয়ালিটিস আছে। আপনি পলিসি সাপোর্ট দেন, আপনি যে লজিস্টিক সাপোর্ট আছে সেগুলি দেন। সরকার যদি প্রোঅ্যাক্টিভ হয় আর আমাদের প্রতি, ব্যবসায়ীদের প্রতি যে আস্থা সেটা আমার কাছে মনে হচ্ছে এই সরকারে এখনও ব্যবসায়ীদের প্রতি আস্থা এনেছে বলে আমার মনে হয় না। তো তাদেরকে শুনতে হবে, স্টেক হোল্ডার তারা আপনি প্রায় এগ্রিকালচার বাদ দিলে 82% কন্ট্রিবিউশন ফ্রম সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড আপনার এক্সপোর্ট। আপনি তাদেরকে তো রিকগনাইজ না করলে চলবে না, তাদেরকে রিকগনাইজ করতে হবে এবং তাদের কথা শুনতে হবে এবং সেভাবে ব্যবস্থা নিতে হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে।